দেশ স্বাধীন হওয়ার পর থেকে মহানগরীটাকে নিয়ে কেউ ভেবেছে কিনা এটা আসলে আমার জানা নাই। যেভাবে করে ঢাকা মহানগর বেড়েছে, সম্প্রসারিত হয়েছে, তার সাথে আমাদের নগরের দর্শন, প্রাতিষ্ঠানিক আয়োজন, আইন কানুন কোনো কিছুই সামঞ্জস্যপূর্ণ না। আমরা এখনো ঢাকা মহানগর পরিচালনা করি টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1953 দিয়ে। অথচ দেখেন আমাদের এই আজকে যে প্রবন্ধটা উপস্থাপিত হলো সেখানে দেখা গেল যে গত 100 বছরে আসলে 1921 থেকে 2025-এ 24 স্কয়ার কিলোমিটার থেকে 1528 স্কয়ার কিলোমিটার হয়ে গেছে। তার সাথে পাল্লা দিয়ে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বেড়েছে কিনা, আমাদের তত্ত্বাবধানের শক্তি বেড়েছে কিনা, এগুলো যদি উত্তর দিতে চাই তাহলে এক কথায় উত্তর হচ্ছে বাড়েনি। রাজুক সময়ে সময়ে বিভিন্ন এলাকাকে তার অধীনে নিয়ে গেছে, কিন্তু এত এলাকার আসলে নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব কিনা, তার সেই জনবল, সেই অঙ্গীকারের জায়গাটা আছে কিনা সেগুলো আমরা কখনো দেখিনি। প্রবন্ধ যেটা উপস্থাপিত হয়েছে একদিকে ভালো, যে একটা ইতিবাচক ভবিষ্যতের রূপরেখা তারা দেবার চেষ্টা করেছেন, কিন্তু আমাদের পক্ষ থেকে, এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কয়েকটা বিষয় আমরা গুরুত্বের সাথে ভাবছি, সেগুলো আমি মনে করি যে আমার এখানে বলা প্রয়োজন। একটা হচ্ছে ঢাকার খালগুলোকে দিয়ে একটা ব্লু নেটওয়ার্ক করা যায় কিনা। আমরা অতটা সময় পাবো না যে সবগুলো খালকে একবারে ব্লু নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে, কিন্তু আমার হাতে কিন্তু এখনো কোনো কর্ম পরিকল্পনা নাই। এই খাল নিয়ে আজকে কত বছর যাবৎ কথা বলা হচ্ছে। কেউ বলে 50টি খাল, কেউ বলে 46টি খাল, কেউ বলে 38টি খাল। ডিসি মহোদয়রা রিপোর্ট দেন যে কয়েকটি খাল আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব না। তো যেগুলো উদ্ধার করা সম্ভব সেগুলোকে দিয়ে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা আমরা ভাবছি। দ্বিতীয়ত হচ্ছে, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে আসলে আজকে যে বিষয়টা উপস্থাপিত হয়েছে সবাই হয়তো আমাকে সেই আগের পরিবেশবাদী হিসেবে দেখেই কথাগুলো বলেন, কিন্তু আজকের কাজগুলো বেশিরভাগই হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার। তার অর্থ এই না যে পরিবেশ বা পানি উন্নয়নের কোনো ভূমিকা নেই, অবশ্যই আছে, এবং সরকারে যখন আপনি আছেন এটা আপনার সুনির্দিষ্ট দায়িত্ব না হলেও সার্বিক বিবেচনায় তো সবকিছুই আপনার দায়িত্ব। এখানে রাজুকের বোর্ডে একটা পরিবর্তন আনা আমি সবসময় গুরুত্বপূর্ণ মনে করি। আগে আমরা শুনেছি যে পরিবর্তনের কথা তারা ভাবছেন। রাজুকের বোর্ডে কিন্তু কোনো পরিকল্পনাবিদ নেই, নগর নিয়ে ভাবেন এমন কেউ নেই, দর্শনে সাহায্য করতে পারেন এমন কেউ নেই। আগে আমাদের ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, এখন হয়ে গেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এটা আমাদের এরশাদ সাহেব করে দিয়ে গেছেন। আগে একটা ট্রাস্টের বিষয় ছিল, বিশ্বাসের বিষয় ছিল, এখন ওটা উঠে গেছে, এখন খালি প্রকল্পের বিষয়। এই যে এখানে একটা এই হাউজিং হতে হবে, ওখানে একটা ওই হাউজিং হতে হবে, এগুলি বিষয় হয়ে গেছে। তো এই ট্রাস্টের বিষয়টা ফিরিয়ে আনাটা আমাদের জন্য একটা বড় কাজ হবে। একটা আহ্বান থাকবে, এখানে যে ব্লু জিনিসটা হারিয়ে যাচ্ছে, আসলে হারিয়ে যাচ্ছে না, আমরা হারিয়ে যেতে দিচ্ছি। আমাদের যখন একটা নিয়ন্ত্রণকারী সংস্থা আছে রাজুক, প্রতি সপ্তাহে রাজুক একটা ড্রাইভ কেন দেয় না, আশুলিয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে সেখানে কারা কারা মাটি ভরাট করছে, জমি ভরাট করছে, সেই প্রাইভেট ডেভেলপার কারা, কোনো সরকারি সংস্থা ভরছে কিনা, এগুলো কেন দেয়া হচ্ছে না। আমরা জানি যে রাজুক যে ড্যাপ করেছিল 2009-10-এ, সেটাকে মারাত্মকভাবে ফ্রাস্ট্রেট করে আবার নতুন একটা ড্যাপ হয়েছে, এবং সেই নতুন ড্যাপে কিন্তু এমন কোনো নির্দেশনা নেই যে আগের ড্যাপে যেগুলো জলাশয় ছিল সেগুলো কেমন করে ফিরিয়ে আনা হবে। বরং সেইগুলোর যেগুলো ভরাট হয়ে গেছে সেগুলোকে অনেকগুলোকে একটা ইন্টারমিনিস্টেরিয়াল কমিটি করে সেগুলোকে লিগালাইজ করে দেওয়া হয়েছে। কিন্তু এরকম ইন্টারমিনিস্টেরিয়াল কমিটি আইনের কোন ধারায় বলা আছে যে চেয়ারম্যান মহোদয় চাইলেই একটা ইন্টারমিনিস্টেরিয়াল কমিটি করতে পারেন এবং তারা বসে ওইটাতে ভরাটকৃত জলাশয়কে
লিগ্যালাইজ করে দেবে, এটা রাজুককে অবশ্যই বিবেচনা করতে হবে। আমি আমার অবস্থান থেকে নিশ্চয়ই বলবো। এবার একটু জলাশয় আইনে আসি। জলাশয় আইনটা এদেশে আনা কিন্তু খুব সহজ ছিল না। আমরা অনেক লড়াই করে প্রচন্ড ক্ষমতাধর ভূমিদস্যুদের সাথে সরকারের যে সখ্যতা সেটা ডিঙিয়ে এই আইনটা আনতে পেরেছিলাম। এখন দেখেন এখানে রাজুকের চিফ টাউন প্ল্যানার আছেন, যদিও আমাদের চেয়ারম্যান মহোদয় চলে গেছেন, কিন্তু ওনাকে এটা বলা হয়েছে। এখনো আবার ড্যাপ রিভিউ এর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। জলাশয় আইনে জলাশয়ই, সেটা হচ্ছে বন্যা প্রবাহ এলাকা। কিন্তু রাজুকের নতুন যে ড্যাপ হয়েছে সেখানে বলা হয়েছে যে জলাশয় হচ্ছে সাধারণ বন্যা প্রবাহ এলাকা এবং মূল বন্যা প্রবাহ এলাকা, হ্যাঁ, মুখ্য জলস্রোত। তো দেখেন জলাশয় আইনে কিন্তু এরকম মুখ্য সাধারণ বলে কিছু নাই, ওটা হচ্ছে বন্যা প্রবাহ এলাকা। তাহলে আইনটাকে পাশ কাটিয়ে আপনি কেমন করে ড্যাপের মধ্যে এরকম দুটো সংজ্ঞা দিলেন? এবং সেখানে আবার সাধারণ বন্যা প্রবাহ এলাকাতে অনেক কাজ করা যাবে, আর বন্যা প্রবাহ এলাকার প্রায় 70% হচ্ছে সাধারণ। তাই যদি হয় তাহলে আপনারা আজকে যে উপস্থাপন করলেন তার সাথে রাজুকের ড্যাপের নতুন ড্যাপের যে দর্শন তা তো মিলছে না, তার সাথে আবার জলাশয় আইন মিলছে না। একটা আইনকে উপেক্ষা করে আইনের মধ্যে কোনো ব্যাখ্যা ছাড়াই বন্যা প্রবাহ এলাকার মুখ্য আর সাধারণ হয়ে যাওয়ার ব্যাপারটা আমাদের কাছে একদম বোধগম্য। তখনও ছিল না, এখনো নাই। এ ব্যাপারেও আমি গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি। কাজে রাজুকের ব্যাপারে এবং সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা একসাথে কাজ করব। আমাদের কথা হচ্ছে আপনাদের এনফোর্সমেন্ট বাড়াতে হবে। ভরাট হয়ে যাচ্ছে সেই জন্য আপনারা একটা লেক সিটি প্রপোজাল দিয়েন না, ভরাট হওয়াটা রোধ করা আপনার কাজ। আপনি রোধের চেষ্টাটুকুন করেন, চেষ্টা করে যদি ব্যর্থ হন তখন তো বলা যাবে যে চেষ্টা করেছিলাম তাও পারিনি। কিন্তু আমি চেষ্টাই করি না, তারপরে আমি বলি ওরা ভরাট করে ফেলছে, ওরা দখল করে ফেলছে, এটা কিন্তু কোনো গ্রহণযোগ্য যুক্তি আর হবে না। এবং আরেকটা হচ্ছে যে আপনার ড্যাপের সাথে সামঞ্জস্য, আপনার আইনের সাথে সামঞ্জস্য করে ড্যাপের জলাশয়গুলোকে চিহ্নিত করতে হবে। এভাবে করে লিগ্যালাইজ করে দেওয়ার যে একটা কালচার, সেটার আসলে আর সুযোগ নেই। তাহলে আর কিসের সংস্কার, তাহলে আর কিসের পরিবর্তন? এবার একটু আসি হচ্ছে রাজুকের বোর্ড নিয়েও আরেকটা কথা বললাম, সেটাও আমাদের বিবেচনাতে আছে। লিভেবল ঢাকা নামে আসলে আমাদের বা বাসযোগ্য ঢাকা, এখন আপনারা যদি মনে করেন যে 53 বছরে যেটাকে আমরা পরিকল্পিত উপায়ে অপরিকল্পিত উপায়ে আইনের প্রয়োগ না করে একেবারে অবসবাসযোগ্য করে দিয়েছি, সেটাকে বাসযোগ্য করাটা সহজ বা এই 1, 2, 3, 4 বছরের 5 বছরের সম্ভব তা কিন্তু আমি কোনোভাবেই মনে করছি না। কিন্তু আপনারা যে সময়সীমা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে আপনারা 2025 বলেছেন, তার মানে হচ্ছে কাজটা কিন্তু সহসাও শুরু হচ্ছে না। 2025 পর্যন্ত আমাদেরকে আবার বসে থাকতে হবে, এর মধ্যে কিন্তু আরো অনেক বেশি ক্ষতি আমাদের হয়ে যাবে। কাজে কিছু কাজ আশু করাটা জরুরি। আমাকে যদি বলেন আমার মন্ত্রণালয় থেকে যে খালগুলো আছে সেগুলোর হয়তো অন্য সরকারি সংস্থা এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত হচ্ছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের প্রতিনিধি এখানে আছেন, তার কাছে অনুরোধ থাকবে যে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ নেব, সেখানে আপনারা আসবেন, রাজুক আসবে, যারা ঢাকার খাল নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন, ঢাকার জেলা প্রশাসক, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো। কি করে একটা ব্লু নেটওয়ার্কের প্ল্যান আমরা করে ফেলতে পারি সেটা আমাদের দ্রুততম সময়ের মধ্যে করার দরকার। এই প্ল্যান করতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগা উচিত না। তারপরে আপনি বাজেটের কথা বলেন। হ্যাঁ, আমার কাছে প্রায়ই এরকম প্রকল্প আসে যে অমুক খালটাকে পুনর্খনন করতে হবে, দখল মুক্ত করতে হবে, কত টাকা লাগবে? 700 কোটি টাকা। একটা খালেই যদি আমার 700 কোটি টাকা যায়, তাহলে এতগুলো খালকে দখল মুক্ত করে এগুলোর সংযোগ স্থাপন করে একটা ব্লু নেটওয়ার্ক আমি কেমন করে ঠিক করব? তো এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। আরেকটা বিষয় এসছে কমিউনিটি ইনভলভমেন্ট, এটা তো খুবই জরুরি বিষয় আমাদের জন্য। কমিউনিটিকেই আসলে দায়িত্ব দিতে হবে। দেখেন যদি কমিউনিটিকে দায়িত্ব দেওয়া হয়, এই যে ঢাকার ফুটপাথগুলোতে দেখবেন কিছু কিছু গাছ আছে, না রোড ডিভাইডার, সড়ক বিভাজন, কিছু কিছু গাছ আছে, মাঝখানের জায়গাগুলোতে মাটি দেখা যায়।
এখান থেকে তো অনেক বেশি করে বায়ু দূষণ হচ্ছে। তো সেই মাটিগুলোকে আমাদের গ্রাস দিয়ে বা ঘাস দিয়ে কাভার করে দিতে হবে, তাহলে আমরা বায়ু দূষণ থেকেও বাঁচলাম। এইটা একটা সাধারণ বিষয়, এইটাও যদি সরকারি পর্যায়ে করতে আমার পরিকল্পনা, মহাপরিকল্পনা, অর্থ বরাদ্দ, ইআরডি, প্ল্যানিং কমিশন এগুলো লাগে, তাহলে আমি বায়ু দূষণের জন্য আরো আমার 2 বছর চলে যাবে। তার থেকে আমি যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, রাজুক তারা যদি একসাথে হয়ে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার করে করে কমিউনিটিকে দিয়ে দেয়, তারা পিছন থেকে কারিগরি সাহায্য দেয়, তাহলে আমাদের টাকারও সাশ্রয় হয়, সময়েরও সাশ্রয় হয়, কাজটা শুরু করা যায়। কমিউনিটি ইনভলভমেন্ট কিন্তু খালু, এই যে বলে না খাল উদ্ধার করলে আবার পুনর্দখল হয়ে যায়, কারণ আমরা তো আসলে কমিউনিটিকে এম্পাওয়ার করি না, আমরা তাদেরকে ভলেন্টারি রোলে দেখতে চাই। জনগণ সবসময় ভলেন্টারি থাকবে আর সরকার সবসময় প্রশাসক থাকবে। সরকার প্রশাসক হোক, কিন্তু সারাক্ষণ লোকবল নেই এই অভিযোগ না করে কমিউনিটিকে আসলে ক্ষমতায়িত করাটা জরুরি হয়ে পড়েছে, এবং সেটার দিকেও আমরা এগোচ্ছি। অন্তত ঢাকা শহরের এই ব্লু নেটওয়ার্কের ক্ষেত্রে তো আমরা অবশ্যই কমিউনিটি ইনভলভমেন্ট এম্পাওয়ারমেন্টের বেসিসে রাখবো। এখানে একজন একটা কথা বলেছেন অ্যাবাউট what kind of trees can be planted. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের সাথে যখন কাজ করেছি দেখেছি অনেক ফ্ল্যাট ওনার কিন্তু তাদের ছাদে ছাদ বাগান করতে চায়। এখন একজন যদি ছাদ বাগান গুছিয়ে নিয়ে আসে, দেখা যায় হঠাৎ করে 3-4 জন সম্মিলিতভাবে বাধা দেওয়া শুরু করে যে ছাদের এইটুকুন জায়গার আমি মালিকানাধীন, তুমি আমার এখানে টব রাখতে পারবে না। কাজে এইখানে এই যে রিহাব যারা আছে বা যারা ডেভেলপ করে তাদের সাথে কিন্তু আপনাদের বসাটা জরুরি হয়ে পড়েছে ফ্ল্যাট ওনারদেরকে মোটিভেট করতে। আমরা আশা করি আমাদের আশুলিয়ার যে জলপ্রবাহটা এখনো আছে এইটাকে আমরা রক্ষা করে আমরা এই ব্লু নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারবো, এবং আমরা ঢাকা শহরে আর মানুষকে আমন্ত্রণ না জানিয়ে সকল সংস্থার সাথে সম্মিলিতভাবে ঢাকার একটা নগর দর্শন ঠিক করতে পারবো। ঢাকার কোনো দর্শন নেই তো, যে যেভাবে পেরেছে ঢাকাকে লুটে পুটে খেয়েছে। ঢাকার জমি হচ্ছে খনি, এখানে 3 কাঠা জমির জন্য যা হয় সেটা বলার বাইরে। অনেকেই দুই একজন হয়তো পূর্বাচলের কথা বলেছেন। দেখেন, পূর্বাচলের দ্বিতীয় ফেজটা, আমি প্রথম ফেজের কথা বলছি না, আমার বিবেচনায় এটা একটা ইকোসাইট করেছে রাজুক, একেবারে ধ্বংস করেছে একটা বন ব্যবস্থাকে। এখন ওখানে যে একটা প্রাকৃতিক বন ছিল সেই প্রাকৃতিক বনটাকে সেটাও তারা রাখতে চায়নি, বহু মামলা মোকদ্দমা করার পর রাখা হয়েছে। এখন এটা গরু মেরে জুতাদানের মতন, একটা পুরো এরিয়াটাকে শেষ করে দিয়ে আপনাকে দেখাবার জন্য যে আমরা তো ওখানে 122 একর রেখেছি, কাঠটা কে রাখে সেটা তো অবশ্যই একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমরা আজকে যারা এখানে উপস্থিত থাকলাম, আমরা জানলাম যে গত বছরে কিন্তু বিআইপি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স একটা পরিসংখ্যান দিয়েছে, সেখানে জলাশয় এতটা কম কিন্তু তারা বলেনি, তারা বলেছিল 7-8%, আজকে দেখলাম আপনারা 4% বলছেন। হ্যাঁ, কারা 14 বলেছে? না না না, 4 বলেছে। হ্যাঁ, যেটা কিন্তু অ্যালার্মিং। কাজে আমি সরকারের পক্ষ থেকে বলতে হয় যে কাউকে না কাউকে একটা নেতৃত্বে আগাতে হবে। আমি মনে করি যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আমাদেরকে ডাকুক, সিটি কর্পোরেশনদেরকে ডাকুক, আমার যে 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে সেখান থেকে আমরা পূর্ণ সহায়তা দিব। এটা সত্যি কথা যে এখন যদি করা না যায় তাহলে আর কখনোই করা যাবে না। কাজে আমাদেরকে এখনই করার কর্ম পরিকল্পনাটা করতে হবে এবং আমাদের প্রক্রিয়াটা শুরু করে দিতে হবে। তার এমনভাবে শুরু করতে হবে বা এটার পক্ষে এত জনমত গড়ে তুলতে হবে, জনমত অলরেডি আছে, যাতে পরবর্তীতে যারা দায়িত্ব নেন তারা এখান থেকে আর পিছপা হতে না পারেন।